প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যার যার ঘরে নিরাপদে আছো। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্ণফুলী ব্রিজের শাখার ব্যবসা শিক্ষার সিনিয়র শিক্ষক। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর নবম অধ্যায়ের হিসাব বিজ্ঞান নবম অধ্যায়ের রাওমিল সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই নবম শ্রেণীতে রাওমিল অধ্যায়টা পড়েছ। এই কারণে আজকে আমি সরাসরি ব্যবহারিক হিসাব অঙ্কে চলে যাব। তোমরা বই খোলা, আশা করি 2 ক। প্রথমে আমি আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 2 নম্বর। তোমরা বই খোলো, খাতা নিয়ে টেবিলে বসো। আমাদের সময় 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই আমি ক, খ, গ এই 3টি অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিব এবং সেই অনুযায়ী একটি বাড়ির কাজ দিব এবং বাড়ির কাজটা অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। আশা করি করোনা মুক্ত হলে আমাকে দেখাবে, আমি তোমাদেরকে রেকটিফাই করে দিব যদি কোনো ত্রুটি থাকে। আশা করি থাকবে না। তোমরা মনোযোগ দাও। প্রথমে 2 ক, জুবিলি এন্টারপ্রাইজ। জুবিলি এন্টারপ্রাইজের 2 ক দেখো, আমি লিখেছি বলে জুবিলি এন্টারপ্রাইজের রাওমিলের যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তাহলে এইটা পারার জন্য আমাদেরকে কি জ্ঞান লাগবে? আমরা জানি রাওমিলে কিছু হিসাব আছে যা রাওমিলে আসবে না, যেমন প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য। নিশ্চয়ই তোমরা নবম শ্রেণীতে করেছ, আশা করি মনে আছে। আবার একটু মনে করিয়ে দিলাম। এবং এছাড়া যদি সমন্বিত ক্রয় রাওমিলে থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে। তা আমি আর কথা বাড়াচ্ছি না। এই ব্যবহারিক অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলো এবং দেখো 2 ক। তাহলে এই অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে নগদ তহবিল 1/1/2017, এটা প্রারম্ভিক হাতে নগদ। এটা আসবে না, এটা 6000 টাকা লিখলাম। দেখো, হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, প্রারম্ভিক হাতে নগদ, এই নগদ তহবিল 6000 টাকা, এটা আসবে না। আর মজুদ পণ্য 31/12, তার মানে সমাপনী মজুদ পণ্য, এই 35,000 টাকা আসবে না। এখানে দুইটা হিসাব আছে, কিন্তু প্রারম্ভিক ব্যাংক জমা এই অঙ্কে নেই। বুঝতে পেরেছ? অত্যন্ত সহজ অঙ্ক। তাহলে আশা করি তোমাদের উত্তর হবে 6000 আর 35 41,000। তাহলে এই অঙ্কটা তোমরা পারবা যদি তোমরা জানো যে কি কি হিসাব রাওমিল অন্তর্ভুক্ত হয় না। আমি বলেছি তোমরা এটা এই অনুযায়ী অঙ্কটা চর্চা করবা। ঠিক এরকমই একটি আমি বাড়ির কাজ দিব। এখন আসো 2 খ, আমরা একটা রাওমিল করব। আশা করি খাতায় রাওমিলের খ এঁকে গেল। তোমরা একটা রাওমিলের ছক এঁকে ফেলো। এই রাওমিল 2 খ, জুবিলি এন্টারপ্রাইজ। উপরে প্রতিষ্ঠানের নাম লেখা। জুবিলি এন্টারপ্রাইজের রাওমিল। তারিখ কিবা তারিখ 2017 সালের 31শে ডিসেম্বর। প্রতিষ্ঠানের নাম, হিসাবের নাম আর তারিখ, এই তিনটা কিন্তু গুরুত্ব সহকারে দিবা। দেওয়ার পরে এইভাবে রাখবে। এই এই তোমরা এই ছকটা কিন্তু পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে।
এই দেখো শ্রমিক নম্বর হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এই ক্রেডিট টাকা লেখো সাথে লেখো সাথে সাথে হয়ে যাবে শ্রমিক নম্বর 1 দেখো 2 নম্বর জুবিলি এন্টারপ্রাইজ মূলধন এই মূলধন 1.5 লক্ষ টাকা ক্রেডিট দেওয়া হবে কেন হচ্ছে আমরা জানি মালিকানা সত্ত্ব ক্রেডিট হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি আসবাবপত্র সাজসজ্জা আসবাবপত্র ও সাজসজ্জা এটা কোন দিকে হবে ডেবিটে কেন সম্পদ এই 50,000 টাকা তাহলে ডেবিটে কেন দিলাম যাবতীয় সম্পদ ডেবিট প্রাপ্য বিল প্রাপ্য বিল 30,000 এটা ডেবিটে সম্পদ রাউন্ড অত্যন্ত সহজ একটু মনোযোগ দাও আশা করি পারবে প্রদেয় বিল এটা কোন দিকে হবে এটা ক্রেডিটে 25,000 কেন হবে ক্রেডিটে যেহেতু এটা দায় দায় হলে ক্রেডিটে বসাবা সাধারণ সঞ্চিতি তোমরা জানো মানে মুনাফা থেকে সৃষ্ট সঞ্চিতি সব সময় ক্রেডিট হয় তাহলে সাধারণ সঞ্চিতি 5,000 এটা ক্রেডিট হবে এই মজুদ পণ্য এই 1/1/2017 যদি থাকে তাহলে এটা ডেবিটে হবে কেন জানো প্রারম্ভিক মজুদ পণ্য এটা ব্যয় ব্যয় হলে ডেবিটে 40,000 মজুদ পণ্য এটা ব্যয় তারপরে কুড়ির 5,000 কুড়ির এটা কোন দিকে কুড়ির হবে ডেবিটে 5,000 কেন ডেবিটে এটা হচ্ছে ব্যয় অর্থাৎ যাবতীয় ব্যয় ডেবিটে আর কুড়ির সঞ্চিতি কুড়ির সঞ্চিতি ক্রেডিট 3,000 কেন ক্রেডিটে ওই বলেছিলাম মুনাফা থেকে সৃষ্ট যাবতীয় সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে দালান কোটা 45,000 এটা ডেবিটে এটা সম্পদ সম্পদ হলে ডেবিট ডেবিট পাওনাদার কিন্তু ক্রেডিট হবে পাওনাদার এটা দায় বেতন এটা ডেবিট হবে অনুপার্জিত সেবায় 3,000 অনুপার্জিত সেবা আয় এটা ক্রেডিট হবে 3,000 কেন ক্রেডিট হবে জানো অগ্রিম প্রাপ্তি সব সময় ক্রেডিট অনুপার্জিত মানে অগ্রিম
অনুপার্জিত সেবায় এটা ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তি 2000, এটা এই 2000 টাকা, এটাও ক্রেডিট। এটা কেন জানো? ব্যাংক জমাতিরিক্তিটা হচ্ছে দায়, দায় হলে ক্রেডিট। আর নগদ তহবিল 31/12 এটা সম্পদ। নগদ তহবিল 31/12 2017, 10,000 এটা ডেবিটে। বুঝতে পেরেছ? আমি জায়গা হচ্ছে না, আমি একটু উপরে দিচ্ছি, উপরে চলে যাচ্ছি। এই এখন আসো বিমা, এই 16 নম্বর ক্রমিক আমি উপরে দিচ্ছি, তোমরা নিচে দিবা। যেহেতু বোর্ড ছোট, তোমরা বাসায় নিচে লেখো। 16 বিমা, এটা 8000 টাকা। এটা ডেবিটে কেন হচ্ছে? এটা একটা ব্যয়, যাবতীয় খরচ, যাবতীয় ব্যয় ডেবিট দিকে হয়। এটা মনে রাখলে তোমাদের আর ভুল হবে না। তারপরে মজুদ পণ্য 31/12 এটা আসবে না, এটা সমাপনী। তাহলে এখন কি করবো জানো? আমরা এইভাবে আমরা নিচে, তোমরা নিচে নিচে যোগ করো। নিচে যোগ করলে হবে মোট যোগ করলে হবে তোমাদের মোট 2,23,000। ডেবিটে হবে 2,23,000, বুঝছো? ডেবিটে 2,23,000, ক্রেডিটে কিন্তু 2,23,000 হচ্ছে না। যোগ করে দেখো কম হয়। কম হলে তোমরা তো জানো, 9ও করেছ, অনিশ্চিত হিসাব লিখতে হবে। তাহলে আমরা 17 নম্বর দিয়ে দেখো অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব এদিকে 10,000 টাকা হবে। বুঝতে পেরেছ? এখন বলতে পারো স্যার অনিশ্চিত হিসাব কাকে বলে? অনিশ্চিত হিসাব হচ্ছে রামিল ডেবিট এবং ক্রেডিটে আইটেমগুলি বসানোর পরে যদি না মিলে, তাহলে সাময়িকভাবে মিলানোর জন্য এই অনিশ্চিত হিসাবটা লিখতে হয়। যদি ক্রেডিট দিকে কম হয়, তাহলে ক্রেডিট দিকে যত টাকা কম হবে অত টাকা লিখে অনিশ্চিত হিসাব লিখবা। সাময়িক, এটা ভবিষ্যতে যখন ত্রুটি বের হবে তখন তোমরা অনিশ্চিত হিসাবটা বন্ধ করে দিতে হয় সংশোধনী দাখিলার মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই রাউন্ডের উত্তরটা লিখতে পারো। এইভাবে উত্তরটা যদি লেখো, লেখা রাউন্ডের যোগফল লক্ষ 23,000 টাকা। তারপর অনিশ্চিত হিসাব আসলে এটাও লেখা, অনিশ্চিত হিসাব রেখে লেখা ক্রেডিট। কেন? ক্রেডিট দিকে কম, আর যদি ডেবিট দিকে কম হয় তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট লেখা। ঠিক আছে? হ্যাঁ, অনিশ্চিত হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরীক্ষায় যদি আসে, স্কুলের পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, তাহলে ঠিক এইভাবে রাউন্ডিং করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই ভালো
রেজাল্ট হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, 2 এর গ, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে করব। এটা পারতে হলে তোমাদেরকে নিশ্চয়ই জানতে হবে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে। এখন আমি বলি, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে সকল ব্যয় করলে অনেক দিন সুবিধা পাওয়া যায়, একাধিক বছর, দীর্ঘদিন, এবং যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ সাধারণত অনেক বড় হয়, বড় অঙ্কের, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে সুবিধা পাওয়া যায়, ওই ধরনের ব্যয়গুলিকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে সকল ব্যয় ছোট অঙ্কের, বছরে বারবার হয়, হ্যাঁ, এগুলিকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এই জ্ঞানটা যদি তোমাদের থাকে তাহলে অঙ্কটা সহজেই পারবে। চলো আমরা করে ফেলি। লেখো, খাতায় লিখো। আমরা প্রথমে লিখব এই 2 এর গ, লেখো মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এইভাবে লিখবা, লিখলে কি করবা, তিনটা ধরা করো, এইভাবে লেখো বিবরণ, টাকা টাকা, এগুলো লেখো, টাকার মধ্যে দাও, দেখো বিবরণ টাকা, এইটা। তাহলে আমরা প্রথমে লিখি মূলধন জাতীয় ব্যয় সমূহ, মূলধন জাতীয় ব্যয় সমূহ। তোমাদের এই 2 নম্বর অঙ্কে প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অঙ্কে মূলধন জাতীয় ব্যয় আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখো, দুইটা কি কি বলবো, আসবাবপত্র, সাজসজ্জা, আর কি দালান কোঠা, এগুলি বড় অঙ্কে। এইগুলি সাধারণত এই সমস্ত সম্পদের পিছনে ব্যয় করা হয় দীর্ঘদিনের জন্য, একাধিক বছরের জন্য। এই কারণে এই দুইটা আইটেমই এই অঙ্কে মূলধন জাতীয় ব্যয়। এটা লিখে ভালো, আসবাবপত্র ও সাজসজ্জা 50,000। তারপরে লেখো দালান কোঠা 45,000। আর নাই, এখন এই দুইটা লিখে যোগ করে দাও, 95,000। এখন লিখতে পারো মোট মূলধন জাতীয় ব্যয়। এর নিচে লেখো মুনাফা জাতীয় ব্যয় সমূহ, মুনাফা জাতীয় ব্যয় সমূহ। মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? কিছুক্ষণ আগে বললাম, আবার বলছি, যেসব ব্যয় ছোট অঙ্কের, বছরে বারবার হয়, ওই ধরনের ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই যে এই জ্ঞানটা যদি তোমাদের থাকে তাহলে তুমি চিহ্নিত করতে পারবা। যেমন আমি বলি, দেখো মিলাই দেখো, প্রথমে লিখবা প্রারম্ভিক মজুদ পণ্য, এই প্রারম্ভিক মজুদ পণ্য 40,000। তারপরে এখান থেকে বাদ দিবা সমাপনী মজুদ পণ্য বাদ যাবে। এটা একটু মনে রাখবা, এটা কিন্তু অনেকে পারে না, তোমরা একটু মনে রাখো। সমাপনী মজুদ পণ্য 35,000, এই 5,000 হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এই বছরে।
তারপরে লেখো 20, এটা লেখো এইভাবে 20 ও সন্দেহজনক দেনা সঞ্চিতির ঘাটতি। এই ঘাটতিটা এইভাবে লিখতে হয় 20 লিখবা 5000, 20 5000 বিয়োগ 20 সঞ্চিতি 3000। এই দেখো 20 সঞ্চিতি 3000, তাহলে তোমাকে দেখাইতে হবে এই 2000 ঘাটতিটা হচ্ছে ব্যয়। তারপরে লেখো বেতন 5000, তারপর হবে বীমা 8000, এখন যোগ করলে হয় কত? এই 20000 টাকা হচ্ছে এই 20000 টাকা হচ্ছে কি মোট মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 20000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় কিভাবে বের করবা। যদি তোমাদের জানা থাকে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে, যদি তোমাদের জানা থাকে মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে, তাহলে অতি সহজে তোমরা চিহ্নিত করতে পারবে। এখন আসো তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা আশা করি তোমরা ঘরে বসে নিরাপদে করবে। বাড়ির কাজ হচ্ছে এক, এই বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করবে অনুশীলন বইয়ের 1 থেকে 12। অনুশীলন বইয়ের 1 থেকে 12 এটা বাসায় আমার মনে হয় আজকেই করে ফেলবা। আর 2 নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমি যে মানের অঙ্ক আমি করিয়েছি আজকে ঠিক সেই মানেরই একটা বাড়ির কাজ দিচ্ছি। এটা হচ্ছে এই 4 নম্বর অঙ্কটা বিরোধা করবে ক খ গ। এটার নাম হচ্ছে অফিস সিরামিক্স। অফিস সিরামিক্স আশা করি তোমরা খাতায় লিখে রাখো। সৃজনশীল প্রশ্ন 4 নম্বর অফিস সিরামিক্স এর রাউমিলটা তোমরা আশা করি করবে। আর বহু নির্বাচনী 1 থেকে 12 এটা আজকে আমার মনে হয় বাসায় সমাধান করে হলো। তাহলে আশা করি এই রাউমিল অধ্যায় থেকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় যে অঙ্কটা আসবে ইনশাআল্লাহ পারবে। আর তোমাদেরকে পরিশেষে বলবো বাসায় থাকবে, অবশ্যই ঘরের থেকে বের হবে না, বাসায় তোমরা পড়ালেখা করবে আর আমার জন্য দোয়া করবে আমরা যাতে সবাই এই করোনা মুক্ত হলে আবার আমরা ক্লাসরুম টিচিং এবং লার্নিং আমরা যাতে চালিয়ে যেতে পারি। সবার জন্য আমার দোয়া রইল। পরিশেষে সবাইকে ধন্যবাদ।